বাংলা কি তালিবানিদের হাতে চলে গিয়েছে? এই বাংলার সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার তালিবানিদের কথায় উদ্বোস করছে। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। আজকে প্রতিবেদন, সত্যিই কি আমাদের পশ্চিমবঙ্গ তালিবানিদের হাতে চলে গিয়েছে, নাকি এই পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জির তৃণমূল সরকার, সেই সরকার তালিবানিদের কথায় উদ্বোস করছে? এই বিষয়টা কেন ভিডিও বানাচ্ছে? কারণ এই ভিডিও বানানোর দরকার পড়েছে। একটি ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে রাস্তায় একজন মহিলা এবং একজন পুরুষকে তৃণমূলের, যাকে ওরা বাঘ বলে, আমরা তো বলি কাপুরুষ, আমি বলি কাপুরুষ, সেই কাপুরুষ প্রকাশ্য দিবালোকে পিটাচ্ছে একজন মহিলাকে। আর কিছু লোক সেই জায়গায় দেখছে, তারা মজা নিচ্ছে। ভাবতে পারছেন? যে ভিডিও বর্তমানে আমাদের ভারতবর্ষকে তোলপাড় করে দিয়েছে, বিশ্বের কাছে আমাদের মাথা হেড করে দিয়েছে, যে ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করি, যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা, যে ভারতবর্ষে সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার, যে ভারতবর্ষে সবার নির্দিষ্ট কে কি খাবে, কে কি মত প্রকাশ করবে সেই স্বাধীনতা রয়েছে। সংবিধান আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছে। আমরা এরকম ভিডিও দেখতে পারতাম আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে, এই সমস্ত ভিডিও মূলত দেখা যায়। কিন্তু ভারতবর্ষের একটি রাজ্য, যে রাজ্যে আমরা বাস করি, এই বাংলা অর্থাৎ বাংলায় মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর আমাদেরকে যা আমরা এতদিন দেখিনি তাই দেখতে হচ্ছে। চলুন সেই ভিডিও দেখলেন ভিডিও? কি গা জ্বালাতে হচ্ছে না? আপনার নিজের প্রতি নিজের মাথা হেড হচ্ছে না যে আমরা কোন সরকার আমাদের রাজ্যের মাথায় বসিয়েছি, কাদেরকে আমাদের রাজ্যের মাথায় বসিয়েছি, কারা আমাদের রাজ্য পরিচালনা করছে? হচ্ছে। এই ঘেন্নাটা আপনারও হচ্ছে, এই ঘেন্নাটা আমারও হচ্ছে। হওয়াটা স্বাভাবিক। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা ঘটছে দিনের পর দিন। সন্দেশখালী, কোচবিহার, চোপড়া, খাগড়াগড়, বীরভূমের বকটুই থেকে শুরু করে একের পর এক ঘটনা, যেখানে কিনা আমাদের মাথা হেড হয়ে যাচ্ছে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে। যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম, রবীন্দ্র নজরুল এর বাংলা, সেই বাংলায় আজকে কি হচ্ছে? দুর্ভাগ্য হলেও সত্য, যে তৃণমূল, যে কংগ্রেস, যে সিপিএম, যারা উন্মাও নিয়ে প্রশ্ন করে, হাতরাস নিয়ে প্রশ্ন করে, বিলকিস বেগম নিয়ে প্রশ্ন করে, তারা আজকে কোথায়? এটা যদি আজকে আসামে হতো, এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো, দেশে এতক্ষণে দেখতেন কিছু কিছু মানুষ সংবিধান নিয়ে, সংবিধান বাঁচাতে হবে, সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, লাফাতে লাফাতে চলে আসতো। আজকে কোথায়? ভোটের সময় তো সেই ক্যাম্পেইন করলে, সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচাতে হবে, সংবিধান বিপদে, সংবিধান খতরে মে হ্যায়। আজকে কোথায় আপনি? আমি তাকে বলছি, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, যিনি দেশের বিরোধী দলনেতা হয়েছেন, তিনি কেন মুখ খুলছেন না? না, প্রধানমন্ত্রী হতে গেলে তাকে যে সাপোর্ট লাগবে 29টা এমপি, সেই 29টা এমপির লোভে তিনি সত্যের বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না। তিনি কি এখন চোখে কি কালা চশমা পরে নিয়েছেন? না, তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু তাকে তো প্রধানমন্ত্রী হতে হবে, তার তো স্বপ্ন দেখতে হবে প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি, এই কারণে তিনি মুখ খুলছেন না। আমাদের দেশের সংবিধান কি দিয়েছে?
সবাইকে নিজস্ব মতো বাঁচার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে বাঁচার, ধর্মীয় স্বাধীনতা, এই শরীয়ত আইন কায়েম করার অধিকার দিয়েছে আমাদের সংবিধান, না এই শরীয়ত আইন লাগু করার অধিকার দিয়েছে? আফগানিস্তান হলে আপনারা প্রশ্ন করেন, পাকিস্তান হলে প্রশ্ন করেন, মণিপুর হলে প্রশ্ন করেন, মণিপুর নিয়ে আপনাদের মানে দরদ উতলে পড়ে, চোপড়া নিয়ে উতলে পড়ে না। এটা কি দ্বিচারিতা নয়? এটা দ্বিচারিতা। এটাকে বলে দ্বিচারিতা, যেখানে আপনি আপনার দোষ দেখছেন না, অন্যের দোষ দেখতে পাচ্ছেন, সেটাকে বলে দ্বিচারিতা। আজকে ইন্ডিয়া জোট, যারা সংবিধান বাঁচানোর কথা বলে এই ভোট লড়েছে, সেই ইন্ডিয়া জোটের নেতারা কই? এই বিষয় নিয়ে একটি বিবৃতি দেখি যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের চোপড়াতে যা হয়েছে তা খারাপ হয়েছে, কোচবিহারে যা হয়েছে তা খারাপ হয়েছে, সন্দেশখালীতে যা হয়েছে খারাপ হয়েছে। না, দেবে না। তাদের ইন্ডিয়া জোটের শরিক না মমতা ব্যানার্জি? এটা যদি মণিপুর হতো, এটা যদি গুজরাট হতো, এটা যদি আজকে উত্তরপ্রদেশের হাতরাস হতো, তাহলে তো এরা এতক্ষণে খোল করতাল নিয়ে রাস্তায় নেমে পড়তেন যে হয়েছে, চলো একটা সুযোগ পেয়েছি, ইস্যু পেয়েছি, মোদির বিরুদ্ধে বলতে হবে। স্বাভাবিক বিষয়, মাথায় রাখবেন। আমি ইন্ডিয়া জোটের নেতাদের বলছি, বিরোধী তাদেরকেই বলে যে নিজের দোষটাও দেখবে, সরকারের দোষটাও দেখতে পাবে, নিজের খারাপটাও দেখবে, সরকারের খারাপেরটাও দেখতে পাবে। বিরোধী তাদেরকেই বলে যে সরকারের ভালোকে ভালো বলবে, সরকারের খারাপকে খারাপ বলবে। বিরোধী এই না সবকিছুতেই খারাপ, অর্থাৎ সরকার যেটা করবে সেটাই খারাপ, কোনো কাজই করতে দেব না, সরকারের পরিচালনাই ভালোভাবে হতে দেব না, এটাকে বিরোধিতা বলে না। একটা বিবৃতি দিয়েছেন রাহুল গান্ধী, দেশের প্রধান বিরোধী দল নেতা হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার, শুভেন্দু অধিকারীকে দেখে শিখুন। দলমত নির্বিশেষে তিনি কিভাবে কথা বলছেন দেখছেন। শুভেন্দু অধিকারীকে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, একজন ওই সিপিআইএম এর নেতৃত্বের সাথে, সেই সময় শুভেন্দু অধিকারী গিয়েছে। তার উদ্দেশ্য থাকতেই পারে, স্বাভাবিক, একটা রাজনৈতিক নেতৃত্ব, তার উদ্দেশ্য থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আজকে রাহুল গান্ধী হাতরাস নিয়ে কথা বলছেন, মণিপুর নিয়ে কথা বলছেন, তার তো উদ্দেশ্য আছে। বিরোধী দল উদ্দেশ্য থাকবে না, এটা তো হয় না। কিন্তু উদ্দেশ্য থাকলেও কোন দল কোন রাজ্য সেটা বিচার না করে অন্যায় হয়েছে অন্যায়, এটা নিয়ে প্রতিবাদ করতে হবে। আমি মনে করি বিরোধী দলের এই কাজ হওয়া দরকার। আবার সরকার যেভাবে, অর্থাৎ সরকার দল যেভাবে, তারও তো এরকম মেন্টালিটি হওয়া দরকার যে বিরোধীরা যেটাই বলবে সেটাই খারাপ, বিরোধীদের কথা শুনবো না, তাই তো না। সবাইকে নিয়ে চলতে হবে, এটাই আমাদের দেশের সংবিধান বলেছে। এই কারণে তো আমাদের দেশের বহুদলীয় শাসন ব্যবস্থা। আজকে আমাদের পশ্চিমবঙ্গটা কোন জায়গায় নিয়ে গেছে, একটু নির্দিষ্ট তোষণ করে একটু ভাবুন। এই দেশে এমনও প্রচুর ভালো ব্যক্তি রয়েছে যারা সংখ্যালঘুদের সংখ্যালঘু চোখে দেখে না, তারা আমাদের ভাই হিসাবে দেখে, এমন প্রচুর রয়েছে। আমি সেই বিষয় নিয়ে বলছি। এটা আজকে যে ঘটনা ঘটেছে, ভাবুন তো আপনার বাড়ির মায়ের সাথে হলো, আপনার বাড়ির বোনের সাথে হলো, বা আপনার সাথে হলো, কি হতো? ভাবতে পারছেন? কল্পনা করতে পারছেন? তো ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, কি করছেন, কি করবেন, আগামী দিনে কি হবে, আপনার নয়, আপনার ভবিষ্যৎ। নমস্কার, ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে একটি জনমত তৈরি করতে পারি মানুষের মধ্যে, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং সত্যের পক্ষে আপনি সর্বদাই থাকবেন।